নমস্কার। আজকে আমার অতিথি ডক্টর সৌরভ চক্রবর্তী, ভাস্কুলার সার্জন, অ্যাভিস ভাস্কুলার হসপিটাল, কলকাতা। এবং এই যে ভেন ইজ নট ইন ভেন, এইটা নিয়ে আমরা মেনলি আজকে আলোচনা করব। এবং আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেরিকোজ ভেন্স। এমন একটা বিষয় ডাক্তারবাবু যেটা অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়ে যায়। মানে আমরা এখন যখন ধরুন কোভিড নিয়ে আলোচনা করছি বা ধরুন হার্ট অ্যাটাক নিয়ে আমরা এখন আলোচনা করছি, ভেরিকোজ ভেন্স একটা পারসিস্টেন্ট প্রবলেম, যেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। সো প্রথমে যেটা জিজ্ঞেস করব, ভেরিকোজ ভেনের স্টেজেসগুলো কী কী হয় সেটা যদি আপনি একটু এক্সপ্লেন করে বলেন। প্রথমত বলতে গেলে ভেরিকোজ ভেন আমরা ইনিশিয়ালি বুঝি যে অবস্থায় যে আমাদের পায়ের মধ্যে শিরা নীলাভ বা ফুলে রয়েছে, পেঁচিয়ে রয়েছে। তো এই স্টেজগুলো এর মধ্যেই রয়েছে। যেমন ধরুন আমরা যখন প্রথমে ওটাকে নীলাভ বা কালো আকারে দেখতে পাচ্ছি, ফুলে রয়েছে, সেটাই স্টেজ 1। দেন ওটার সাথে যখন ব্যথা শুরু হলো, দেন এটা ক্লিনিক্যালি স্টেজ 2। তারপর যখন পায়ের নিচে কালো একটা ছোপ ছোপ দাগ তৈরি হলো, দ্যাট ইজ স্টেজ 3। অ্যান্ড তারপর যদি আমি দেখি যে সেখানে একটা আলসার তৈরি হয়েছে, একটা ঘা তৈরি হচ্ছে যেটা সারছে না বা সারার পরও বারবার হচ্ছে, তাহলে স্টেজ 4 অ্যান্ড অ্যাকর্ডিং। অনেক ক্লিনিক্যাল সিএফই ক্লাসিফিকেশন আছে, বাট থিং ইজ দ্যাট আমি যদি এটাকে নর্মাল রেশিওতে পেশেন্টদের বোঝার সুবিধার্থে বলি, তাহলে এইরকমই 4টে ভাগে একে ভাগ করা যায়। কারেক্ট। তো একটা কথা আমাকে বলুন, যদি প্রবলেমটা আমার ভেনে হয়, হোয়াই ইজ মাই স্কিন চেঞ্জিং? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের ভেনের মধ্যে রক্তটা ফেরত এসে জমে থাকে। তো জমে থাকার পর কি হয়, রক্তের সেইখানে অক্সিজেনের স্যাচুরেশন ইজ ভেরি কম। সো এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা খুব আর্লি স্টেজেই ডিকম্পোজ হতে থাকে একটা জায়গায় লং স্ট্যান্ডিং হয়ে। তো জাস্ট লাইক সেডিমেন্ট যেমন পড়ে জলে, সেরকম ব্লাডের মধ্যে ব্লাড পার্টিকেলসগুলো সেডিমেন্ট হিসেবে ভেনে জমা হয়। দেয়ার আফটার সেইগুলো স্কিনের মধ্যে ডিকম্পোজ হয়ে জমতে থাকে। এই পদ্ধতিটাকে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস বলে। সো তখন স্কিনের মধ্যে ছোপ ছোপ দাগ, কালো দাগ আমরা বুঝতে পারি। তো সেটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়তে থাকে, দেন একটা ইচিং ডেভেলপ হয় তার মধ্যে। পারফেক্ট। আমি আপনাকে একটা লাইন দিচ্ছি, আপনি আমাকে বলুন এটা মিথ নাকি সত্যি। Varicose veins hurt most at night. Is this reality or myth? Definitely it's reality, because varicose vein প্রবলেমটা এটাই হচ্ছে যে আমাদের পায়ের মধ্যে ব্লাডটা জমে রয়েছে, আর সেই ব্লাডটা ডিঅক্সিজেনেটেড, অক্সিজেন স্যাচুরেশন কম থাকে। তো যখন সেই ব্লাডের অ্যামাউন্টটা অনেক বেশি থাকবে বা অক্সিজেন স্যাচুরেশনটা একদম কমে যাবে, তখন পেনটা সবচেয়ে বেশি হার্টিং হয়। তো লাইক দিনের বেলা কি হয়, আমরা টু মাচ একটু তো অ্যাক্টিভিটি করতেই থাকি, ইভেন আমি মুভমেন্টের মধ্যে থাকি। সো কাপ মাসেলটা যখন পাম্প করতে থাকে মুভমেন্টের সাথে সাথে, তখন ব্লাডটা কিছুটা হলেও ওপরে গিয়ে ওখান থেকে একটু অক্সিজেন নিয়ে আসে। বাট রাত্রিবেলা প্রলং টাইম আমরা শুয়ে থাকি, সেই সময় পায়ে কোনো মুভমেন্ট থাকে না, অ্যাক্টিভিটি থাকে না। তো তখন কাপ মাসেল না কাজ করার জন্য ব্লাডের যেই পাম্প অ্যাকশনটা সেটা একদমই থাকে না। সো কি হচ্ছে, অনেকক্ষণ ধরে ব্লাডটা জমে সেখানে ডিঅক্সিজেনেটেড হয়ে যাচ্ছে, দেন ওটা আরও বেশি মাসেলে টাচ করে আমাদেরকে হার্ট করে। সো লেগ ক্র্যাম্পিং অ্যাট দ্য নাইট, এটা ভীষণভাবে ভেরিকোজ ভেন পেশেন্টদের পাওয়া যায়। মোস্টলি রাত্রিবেলা তারা কষ্টে ঘুমোতে পারে না, এটা খুব কমন সিমটম। সুপারফিশিয়াল ভেন্স, ডিপ ভেন্স, ডিফারেন্স কি কি এবং হাউ ডু উই নো? এক্স্যাক্টলি, আমাদের পায়ে প্রত্যেকটা পায়েই দুরকম ভেনাস সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ডিপ ভেন্স, একটা সুপারফিশিয়াল ভেন্স। সুপারফিশিয়াল ভেন্স মানে যেগুলো আমরা পায়ে নর্মাল অবস্থাতেও হালকা হালকা দেখতে পাই, বা মোস্টলি হাতে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে অনেকের হাতে শিরা দেখা যায়। দিস আর অল সুপারফিশিয়াল ভেন্স। বাট এর সাথে রক্তের সঞ্চালনের জন্য ভেতরে ডিপ ভেনও থাকে। জাস্ট ধরুন একটা মেন রোড, একটা ফুটপাথ বা সাইড লেন, তো দিস লাইন ইজ জাস্ট সেম। সো আমাদের ভেতরের যে মেন ভেন থাকে তার মধ্যে দিয়ে বেশিরভাগ ব্লাডটা ট্রান্সমিট করে, স্কিন আর সফট টিস্যুকে সাপ্লাই করে। মোস্টলি হচ্ছে এই সুপারফিশিয়াল ভেন্সগুলো। আর ভেরিকোজ ভেন ইজ দ্য প্রবলেম অফ দি সুপারফিশিয়াল ভেন্স। যখন সেটা বেশি করে প্রমিনেন্ট হয়ে যায়, স্কিনের বাইরে টর্চুয়াস বা প্যাঁচানো দেখা যায়, তখনই ভেরিকোজ ভেনটা হয়। কি সত্যি যে ভেরিকোজ ভেনের প্রবলেম কিছুটা সলভ হয় ইফ আই লুজ আ বিট অফ ওয়েট? ইজ ইট ট্রু? হ্যাঁ, ওয়েটের সাথে ভেরিকোজ ভেনের প্রবলেমটা ওয়েটের সাথে অবশ্যই বেশি। আমাদের স্টাডিতে দেখা যায় যাদের বডি মাস ইন্ডেক্স বা বিএমআই 28 বা অ্যাভাব, যাদেরকে আমরা ক্লিনিক্যালি ওবেস বলে থাকি, তাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেনের প্রবলেম ইজ মোর বেশি হয়, অনেক বেশি পাওয়া যায় দেন যাদের ওয়েট কম তাদের। বাট কিছু ক্ষেত্রে দেখা যায় কি, যাদের ভালভের ইনঅ্যাক্টিভিটির জন্য ভেরিকোজ ভেনটা হচ্ছে, তাদের ক্ষেত্রে যেটা জন্মগত বা হেরিডিটারি ফ্যাক্টর হিসেবে চলে আসে, তো সেক্ষেত্রে সেটা ওয়েটের ওপর ডিপেন্ড করে না। ধরুন আমরা কিছু পেশেন্টকে খুব আর্লি এজে পাই, বা কিছু লিন অ্যান্ড থিন পেশেন্টের ক্ষেত্রেও ভেরিকোজ ভেন পাই। তো তাদের কারণটা হচ্ছে সেই যে ভাল্ব যেটা দুটো জাংশনে থাকে ভেনের, সেই ভাল্বগুলোর ইনঅ্যাক্টিভিটি বা ইনকম্পিটেন্সি। তো সেই ভালভের ইনকম্পিটেন্সি যখন থাকে, তখন সেটা ওয়েটের ওপর ডিপেন্ড করে না। বাট ওবেসিটি ইজ দ্য কজ অফ ইনকম্পিটেন্সি। অনেকের ক্ষেত্রে হয়তো হেরিডিটারি ইনকম্পিটেন্সি ছিল না, ওবেসিটির জন্য কজ। সো কেউ যদি
তাকে ওয়েট মেনটেন করতে পারে, সে যদি ফিট থাকে, তাহলে ভেরিকোজ ভেনের প্রগনোসিসটা বেটার হয় বা হয় কম। Is surgery the only option for treating varicose veins? বেসিক্যালি ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টটা ভেরি মেকানিক্যাল। কেন? দের ইজ নো মেডিসিন হুইচ ক্যান স্টপ অর চেঞ্জ দ্য ব্লাড ফ্লো। তো ব্লাড ফ্লোয়ের রিভার্সালের জন্য, ব্লাডটা ফেরত আসার জন্য ভেরিকোজ ভেন হচ্ছে, যেহেতু কোনো ওষুধের মাধ্যমে সেই ব্লাডটাকে আমি উল্টো দিকে ঘোরাতে পারছি না বা তার গতিপ্রবাহটাকে চেঞ্জ করতে পারছি না, সো মেডিসিন অপশানস আর ভেরি লেস। সাম কাইন্ড অফ ফ্ল্যাভিনয়েড ড্রাগস ইউজ হয় বা অনেক পেপারে জার্নালে প্রকাশ পায়, বাট দেয়ার অ্যাকশান ইজ ভেরি লিমিটেড। সো বা পপুলেশনের ভেরি লিমিটেড পোর্শনের ক্ষেত্রে তারা অ্যাক্টিভিটি করে আর কি। সো ড্রাগ অপশানস আর ভেরি লেস। সো মেকানিক্যাল মানে আমাকে যে কোনোভাবে রক্তের গতিপ্রবাহটাকে চেঞ্জ করতে হবে। আগেকার দিনে বড় সার্জারি কেটে কুটে করা হতো, কিন্তু এখন আমরা অনেক মিনিমাল ইনভেসিভ টেকনিকের মাধ্যমে এটাকে সারাতে পারি। বাট একটা কথা মেনশন করতেই হয় যে স্টকিংস মানে কনজারভেটিভ থেরাপির মধ্যে সবচেয়ে বড় বা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে স্টকিংস মানে মোজা। তো ভেরিকোজ ভেন ট্রিটমেন্টের ক্ষেত্রে মোজার একটা বিরাট রোল রয়েছে। সেই মোজাটা ট্রিটমেন্টের আগে বা পরে পড়তেই হয় কিছু ক্ষেত্রে। বাট একটা জিনিস মানতে হবে, মোজা ইজ প্রিভেনশন, নট দ্য কিওর। মেকানিক্যাল বা স্ট্রিপিং আগেকার দিনে ছিল, বা আমরা যে লেজার পদ্ধতি বা ইভিআরএফ করি, দিস আর অল কিওর অফ ভেরিকোজ ভেন। বাট ইফ আই গো টু ডু সামথিং লাইক আমাকে প্রিভেনশন করতে হবে যাতে না হয়, না বাড়ে, দেন স্টকিং ইজ দ্য অনলি অপশন। এবার সার্জারির সঙ্গে সঙ্গে নেক্সট যে প্রশ্নটা উঠে আসবে, সাধারণ মিডল ক্লাস মানুষজন যারা ইন্টারভিউটা শুনছেন, ইভেন ফর মি অ্যান্ড ফর মাই নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স ফর মাই ফ্যামিলি, যে ইন্স্যুরেন্স, এই ভেরিকোজ ভেনের যে ট্রিটমেন্ট, এটা কি কোনো ইন্স্যুরেন্স কভার করে? হ্যাঁ, আমাদের ইন্স্যুরেন্স কভার করে। উই বিলং ফ্রম এ অ্যাভিস ভাস্কুলার হসপিটাল হায়দ্রাবাদ, অ্যান্ড প্রেজেন্টলি আমরা কলকাতায় ট্রিটমেন্ট করছি। এরা সমস্ত রকম ইন্স্যুরেন্স যেগুলো পাবলিক অ্যাকুয়ার করতে পারে, তো বিভিন্ন জব ক্ষেত্রে, কর্পোরেট অ্যান্ড অল, তো সেগুলো কভার আপ সমস্ত রকমভাবেই হয়। That's extremely nice to know. এবার ধরুন যদি আমি কোনো ডাক্তারবাবুর কাছে গেলাম না, যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রবণতাটা দেখা যায়, জ্বরের ক্ষেত্রে ধরুন নিজেরাই অ্যান্টিবায়োটিক খেতে শুরু করলাম, তেমনই ভেরিকোজ ভেন, আচ্ছা ঠিক আছে পাটা একটু ফুলে আছে, পাটা রাত্রিরে একটু ব্যথা হচ্ছে, ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু হয়, বা এত দাঁড়িয়ে থাকছি বলে হচ্ছে, কমপ্লিকেশন কি হতে পারে ডাক্তারবাবু ইফ আই লিভ দ্য ভেরিকোজ ভেনস আনট্রিটেড? এটা খুবই ভালো প্রশ্ন, কারণ আমি যে ভেরিকোজ ভেনগুলো নিজের ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে পাচ্ছি, সেগুলো কমপ্লিকেটেড স্টেজে গিয়েই পাচ্ছি। কারণ ভেরিকোজ ভেন এই প্রবলেমটা ইনিশিয়ালি আপনাকে খুব একটা যে প্রবলেম দেবে তা না, জাস্ট লাইক একটা পা ফোলা ভাব বা কালো দাগ, পেঁচানো শিরা, যেগুলো আপনি ডে বাই ডে ক্যারি করে ওটাকে নিয়েই কাজ করছেন, ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না, সো ইউ আর ক্যারিং দিস। কিন্তু প্রবলেমটা হয় কি, যখন সেখান থেকে আলসারেট করে বা যেখান থেকে ফেটে পেনলেস ব্লিডিং শুরু হয়, তখন গিয়েই আমি প্রবলেমটাকে, না এটা নিয়ে আমাকে এবার কিছু করতে হবে, আই নিড টু গেট এ ডক্টর। এক্স্যাক্টলি। তো মানে ব্যাপারটা সেরকমই। তো যতক্ষণ না কমপ্লিকেশন আসছে, ততক্ষণ অবধি ভেরিকোজ ভেন নিয়ে কেউ ডাক্তারের কাছে আসে না। সো কমপ্লিকেশন কী হতে পারে? ফার্স্ট অফ অল, দ্য মোস্ট কমন কমপ্লিকেশন আই গেট ইন মাই ক্লিনিক্স, দ্যাট ইজ আলসার, মানে নন হিলিং বা একটা এমন আলসার যেটা সারছে না। ওকে, সো তাদের অ্যান্টিবায়োটিক চলছে, দেন আবার কিছুদিন সারলো, আবার হলো, রেকারেন্ট আলসার বা নন হিলিং আলসার আমরা একে বলে থাকি। ইট ইজ দ্য মোস্ট মানে প্রবলেমেটিক, বিকজ ভেরিকোজ ভেন ট্রিটমেন্ট করার পরও যদি এটা খুব এক্সটেন্সিভ বা বড় হয়ে যায়, তখন আমাকে তাকে সেখানে স্কিন গ্রাফটিং করতে হয় বা লং টার্ম কম্প্রেশন থেরাপি চালাতে হয়। পেশেন্টের ক্ষেত্রে এটা ভীষণ প্রবলেমেটিক, কারণ তার ডে বাই ডে অ্যাক্টিভিটি বা কাজে ভীষণ প্রবলেম হবে এটা থেকে, সে নিজের কাজে মন দিতে পারবে না, প্রপারলি হাঁটতে পারবে না, সো ভীষণ প্রবলেমেটিক এই আলসার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে পেনলেস ব্লিডিং। মানে ধরুন একটা ভেনের মধ্যে, মানে পায়ের মধ্যে আপনি দেখছেন যে ফোলা রয়েছে, সেখানে জাস্ট ভাবুন তার তলায় থাকছে ব্লাড, মানে একটা প্লাস্টিক ব্যাগ, তার মধ্যে যদি আমি জল ভরি, ঠিক একই রকম পায়ের মধ্যে ভেরিকোজ ভেন আকার নেয়, যার মধ্যে ব্লাড রয়েছে। সো কোনো কারণে আপনি হাঁটাচলা করার সময় কোনো সময় চাপ পড়লো বা কিছু কারণে খোঁচা লাগলো, ওখান থেকে ব্লিড করতে শুরু করে, বা কখনো বেলুনের মতো ফেটে নিজে থেকে ব্লিড করতে শুরু করে। সো আই হ্যাভ গট মেনি পেশেন্টস যাদের কাছে আমার মানে ভিডিওস আমি দেখেছি যে এরকম ব্লিড করছে, তারা সেই অবস্থায় আমাকে ফোন করছে। তখন আমাকে তাকে একটা মানে ইন্টেন্সিভ ইন্টেন্সিভ কেয়ারে অ্যাডমিট করে বা তাকে সেরকমভাবে ব্লাড থামানোর মেজারমেন্ট করে তাকে আগে স্টেবল করে তারপর আমাকে প্রসিডিওর করতে হয়। সো দিস আর টু ভেরি কমন অ্যান্ড ভেরি ড্রেডেড কমপ্লিকেশন অফ ভেরিকোজ ভেন। এছাড়া আরও কমপ্লিকেশনের মধ্যে থাকে যে এই যে রক্তগুলো জমছে ওখানে, সেগুলো পার্টিকেল ফর্ম করে, এম্বোলাস ফর্ম করে, দ্যাট ক্যান ট্রান্সফার ইনটু মানে হার্ট অর আমাদের ব্রেন।
সো দ্যাট ক্যান ইন এ কাইন্ড অফ স্ট্রোক করতে হতে পারে বা পালমোনারি এম্বোলিজম হতে পারে, সেখান থেকে সাধারণ শ্বাসকষ্ট হতে পারে। দিস আর মেনি মানে ভেরি কমপ্লিকেটেড ইস্যুস দ্যাট ক্যান হ্যাপেন উইথ ভেরিকোজ ভেন। বাট লাকি এই ধরনের ফ্যাক্টরগুলো এম্বোলিজম বা স্ট্রোক এটা বিলো 5% কেসে হয়। বাট থিং ইজ দ্যাট দ্য আলসার, দ্য ব্লিডিং, these are very common, and thrombosis, DVT is a complication of varicose vein. So these kind of things are very common in varicose vein if we don't do any treatment. কাজেই শুধু ফেসবুকেই লিখুন ইটস কমপ্লিকেটেড। ভেরিকোজ ভেনের ক্ষেত্রে কমপ্লিকেশনটা প্লিজ বাড়াবেন না, ডাক্তারবাবুর সাথে ইমিডিয়েটলি পরামর্শ করুন ইফ ইউ আর ফিলিং আনকমফোর্টেবল অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। সার্জারির কথা আমরা বললাম ডক্টর চক্রবর্তী, তো এই সার্জারি থেকে অবভিয়াসলি এবার নেক্সট যে জিনিসটা মানুষজন জিজ্ঞেস করবেন যে রিকভার করতে সময় লাগছে কতটা, অ্যান্ড হিয়ার কামস দ্য সেকেন্ড কোয়েশ্চেন টু, আবার কি এটা ফেরত আসতে পারে? ফার্স্ট অফ অল যেটা আমরা এখন করি দ্যাট ইজ মিনিমাল ইনভেসিভ টেকনিক লাইক এন্ডোভাস্কুলার রেডিও ফ্রিকোয়েন্সি EVRF বা এন্ডোভাস্কুলার লেজার অ্যাবলেশন EVLA বা গ্লু থেরাপি, সেইগুলো ভীষণ মানে ছোট একটা অপারেশন যেখানে আপনি সেই দিনই যেদিনকে অ্যাডমিশন নেবেন সেই দিনই আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ব্যাপারটা হয়ে যাবে, অ্যান্ড দ্য প্রসিডিওর টেক্স অনলি 30 to 40 minutes। এটার জন্য অনেক মেশিনারিজ লাগে, অনেক ইকুইপমেন্ট লাগে, দ্যাটস ওয়াই ওটাকে আমরা একটা প্রপার হসপিটালে বা ক্লিনিকে করি। বাট থিং ইজ দ্যাট এটার জন্য আমার বিরাট টাইম লাগছে বা অনেক টাইমের অপারেশন থিয়েটারে আপনাকে থাকতে হচ্ছে, তা একদমই নয়। হ্যাঁ, ভেরি হ্যাসেল ফ্রি। সো লাইক একটা জাস্ট গোড়ালির কাছে একটা ছোট্ট ইঞ্জেকশনের মতো ফুটো হয়, দ্যাট ইজ দ্য অ্যাক্সিস পয়েন্ট, সেটা ইঞ্জেকশনের মতো করেই করা হয়। দেন সেখান থেকে আমরা ফাইবারটাকে ঢুকিয়ে দিই যেখানে অবধি আমার ভেনটা তৈরি হয়েছে সেই অবধি, দেন পুরো জিনিসটাকে আমরা অ্যাবলেট করতে করতে নিচে নামি। সো দ্যাট ইজ এ কমপ্লিটলি কাটলেস, স্টিচলেস অ্যান্ড পেনলেস প্রসিডিওর। মানে আফটার দ্য প্রসিডিওর আপনার কোথা থেকে মানে কোনো দাগ থাকছে না যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে এখানটায় অপারেশনটা হয়েছিল। সো ইট ইজ টোটালি মানে কাটলেস, স্পিচলেস অ্যান্ড আপনার পেনলেস প্রসিডিওর, আপনার কোনো রকম অসুবিধা তারপর হবে না। অ্যান্ড আফটার দ্য প্রসিডিওর আপনি বাই ইভিনিং নিজের পায়ে হাঁটতে পারবেন, একদম স্বাভাবিক হয়ে যাবেন। মোস্ট অফ দ্য পেশেন্ট ডিসচার্জ অন দ্য সেম ডে, মানে ওই দিনই ইভিনিংয়ে হয়। কিছু ক্ষেত্রে ইন্স্যুরেন্স ইস্যু বা এজেড পেশেন্টদের জন্য আমরা 24 আওয়ার্স রাখি, মানে সেই দিন রাতটা থাকতে হয়। বাট 90% পেশেন্টদের আমরা সেই দিনকেই ছেড়ে দিই, আর তারপর উনি পরের দিন থেকে অ্যাবসোলুটলি নর্মালি নিজের কাজ জয়েন করতে পারেন। কিছু ক্ষেত্রে আমরা একটা 4 লেয়ার ব্যান্ডেজ করে দিই যেটা হাঁটু অবধি থাকে, দ্যাটস এ কম্প্রেশন, পার্ট অফ কম্প্রেশন থেরাপি। সেই ব্যান্ডেজটা 10 দিন তাকে রাখতে হতে পারে, বাট সেই ব্যান্ডেজটা পড়া অবস্থাতেও হি ক্যান ডু হিজ ডেলি লাইফ, মানে এনি কাইন্ড অফ থিংস হি ক্যান ডু ইন হিজ ডেলি লাইফ, যেটা উনি করেন তিনি করতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। লাইক সাইকেল চালানো, বাইক চালানো বা সিঁড়ি দিয়ে ওঠানামা, এনিথিং। তো জাস্ট কিছু ক্ষেত্রে ওটাকে শোকেজ নিয়ে প্রবলেম হতে পারে, তো ওই জন্য আমরা বলি যে ওটাকে জল লাগাবেন না, বাট এনি নর্মাল কাজ যা যিনি করেন তিনি করতে পারবেন। এই পুরোটা লাস্ট 1.5-2 মিনিট ডক্টর চক্রবর্তী যা বললেন, এই পুরোটা শোনার পর এরকম 2-3 জন মানুষ আছে যারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি এক্ষুনি বলে দিচ্ছি কি লিখবেন। যদি ন্যাচারালি এটাকে কিওর করা যায়, সার্জারিতে যাওয়ার কি দরকার, একটু গাছপাতা খেয়ে কিওর করা যায়? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে দেখুন, আয়ুর্বেদিক ওষুধ বা এই ধরনের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের সবচেয়ে বড় ব্যাপারটা কি, সেটা জাস্টিফাইড কতটা বা প্রপার থিসিস, প্রপার জার্নাল, সেটা নিয়ে খুব একটা প্রকাশ পায় না। তো অ্যাকচুয়াল কোনো রকম আয়ুর্বেদিক প্রক্রিয়াতে এটা সারবে এটা কেউ এখনো অবধি বলতে পারে না, কারণ তার জন্য কোনো প্রপার ওয়ার্ক নেই বা কোনো প্রপার বই নেই যেটা থেকে আমরা প্র্যাকটিস করব। সো সেখানে দাঁড়িয়ে একটা জিনিসই বলার, দ্য ডিজিজ ইজ হ্যাপেনিং অনলি ফর দ্য গ্র্যাভিটি, মানে আপনি যখন দাঁড়িয়ে আছেন তখন মাধ্যাকর্ষণ শক্তির জন্য ব্লাডটা নিচে পুল হচ্ছে, জমে থাকছে। সো তো এনিথিং ইউ ডু যেটা আপনার এই ব্লাড ফ্লোটাকে রিভার্স করছে, যেমন ধরুন পাটাকে উপরে তুলে রাখা। মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আগেকার দিনে এই ডিজিজটা তো নতুন নয়, ডিজিজটা অনেক দিন ধরেই ছিল, বাট আমরা রেকগনাইজ করতে পারিনি তখন এটা নিয়ে ভাবনা চিন্তা করতাম না। আমাদের বহু প্রাগৈতিহাসিক যুগের বইতে দেখা যায়, বলে যে যদি 3 থেকে 4 ঘন্টা মানে 3 থেকে 4 ঘন্টা আপনি পা উপরে করে শুয়ে থাকেন তো ভেরিকোজ ভেনের প্রবলেমটা আপনার থাকবে না, কারণ সেই টাইমের মধ্যে আপনার পুরো যে ব্লাডটা পায়ে জমে ছিল সেগুলো উপরে চলে আসছে। তো এই যে জিনিসটা আপনার সত্যি, হ্যাঁ, যদি আপনি করতে পারেন, বাট আপনি ভাবুন এক্স্যাক্টলি আপনি প্রত্যেক দিন, সবচেয়ে বড় কথা যে নট ইন এ সিঙ্গেল ডে, ইট ইউ হ্যাভ টু ডু ইট ইন রেগুলার বেসিস, মানে আপনাকে রোজ করতে হবে। তো যদি করতে পারতাম তাহলে একটা কনজারভেটিভ ওয়েতে আপনি সারাতে পারতেন, বাট আমাদের ডেলি লাইফের জন্য আমরা এটা করতে পারি না। সো আলটিমেটলি এইগুলো মানে খুব একটা কাজে আসে না। ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন,
কখন আমি ডাক্তারকে দেখাবো, কনসাল্ট কখন করব, বুঝতে পারছি কি করে দ্য ওয়ার্নিং সাইনস এন্ড এই ভেরিকোজ ভেন প্রবলেমটা নিয়ে আজকাল অ্যাওয়ারনেসটা বাড়ছে, মানে আমাদের সাথে কথা বলার পর বিভিন্ন পেশেন্ট উপকৃত হওয়ার পর তাদের এই নিয়ে সচেতনতাটা বাড়ছে। তো আগেকার দিনে সত্যি যতক্ষণ না তার পায়ে একটা দগদগে ঘা হচ্ছে অথবা রক্ত বেরোচ্ছে, থামতে চাইছে না, এরকম না হওয়া অবধি পেশেন্টরা আমাদের কাছে আসতো না। এখন অ্যাটলিস্ট তারা বুঝতে পারছে যে এর রোগের সম্ভাবনা বা মানে সিমটমগুলো কী কী। প্রথমত ব্যথা, মানে আপনি ধরুন দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ, আপনার পায়ে ব্যথা হচ্ছে, আপনি হাঁটতে পারছেন না, তো সেই বা নাইট ক্র্যাম্প হচ্ছে, সেই অবস্থায় আপনাকে চিকিৎসার কথা ভাবতে হবে। 2 নম্বর, আপনার অনেক দিন ধরে পায়ের ব্যথার চিকিৎসা করছেন অথচ নার্ভের ওষুধ খাওয়ার পর বা প্রপার অর্থোপেডিক ট্রিটমেন্টের পরও সারছে না, তো সেক্ষেত্রে আমাদেরকে এটা মানে ডায়াগনোসিস করার জন্য আমাদের কাছে আসতে হবে। তো বেসিক্যালি দ্য থিং ইজ আপনার কাছে পায়ে এমন কোনো সমস্যা যেটা আপনার হাঁটতে দাঁড়াতে মানে অসুবিধা করছে বা পা ফুলিয়ে দিচ্ছে, সেই সমস্যাগুলোতেই আপনাকে প্রপার চিকিৎসার জন্য আসতে হবে। কারেক্ট। নাও কামস আ ভেরি ভেরি সিরিয়াস কোয়েশ্চেন। ভেরিকোজ ভেন কি হার্ট ডিজিজ ইন্ডিকেট করে? দিস ইজ সামথিং আ লট অফ পিপল অ্যাকচুয়ালি ওয়ান্ট টু নো। বেসিক্যালি সত্যি কথা বলতে দ্যাট ডিজিজ রিলেটস, কারণ একটা মানে সম্ভাবনা থেকে আমি যেটা প্রথমে বললাম যে রক্ত যেখানে জমে রয়েছে সেখানে ব্লাড পার্টিকেল বা থ্রম্বোসিস পার্টিকেল তৈরি হয়, সেই পার্টিকেলটা এম্বোলাই হয়ে হার্টের করোনারি ভেসেলসে যেতে পারে। সেখান থেকে একটা মানে আমাদের যে হার্ট অ্যাটাক বলতে আমরা যে জিনিসটাকে বলি সেই জিনিসটা হতে পারে, অ্যানজাইনা হতে পারে, হঠাৎ করে বুকে ব্যথা হতে পারে। তো সেখানে অনেক দিন ধরে যারা ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টে ভেরিকোজ ভেন হয়ে রয়েছে অথচ আনট্রিটেড অবস্থায় রেখে দিয়েছেন, রক্ত জমছে, দেন পার্টিকেল ফর্ম হচ্ছে বা তারা প্রপারলি হাঁটাচলা একদম করছেন না, সেখান থেকে এম্বোলাই ফর্ম হয়ে করোনারি এম্বোলিজম ইজ ভেরি মানে ড্রেডফুল কমপ্লিকেশন অফ, বিকজ তার জন্য আমাদের আইসিইউ সেট আপ ছাড়া তাকে আমি ট্রিট করতেই পারবো না, মানে সেটা যে কোনো সময় আমরা তাকে হারাবো। তো এই সম্ভাবনাটা একটা থাকে, বাট হ্যাঁ এটা স্বাভাবিকের তুলনায় মানে নর্মাল পার্সেন্টেজের 10%-এর বেশি খুব একটা পাওয়া যায় না, এটা একটা ব্যাপার, বাট দ্যাট ক্যান হ্যাপেন। তো এটাই, বাট আমাদের কমন কমপ্লিকেশনগুলোই আগে মাথায় রাখা উচিত, যেটার জন্য আমরা ডে বাই ডে মানে ডিজিজ ফ্রি লাইফ ইন্ডেক্স, মানে ভেরিকোজ ভেন একটা এমন জিনিস আপনার ডিজিজ ফ্রি লাইফকে এটা ইম্প্যাক্ট করবে। হয়তো আপনার পায়ে আলসার নেই বা আপনার পায়ে কখনো ফেটে রক্ত বেরোয়নি, আপনি বলছেন না এটা তো আমার দীর্ঘদিন ধরে আমার পায়ে রয়েছে, কিন্তু সমস্যা রয়েছে সেটা সত্ত্বেও কিছু না কিছু আপনার চলতে থাকছে পায়ে, যার জন্য আপনি নিজের কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না। এবার সেটা আপনার যে দিনে ধরুন আপনি 8 ঘন্টা কাজ করতে পারতেন, আপনার সেই সমস্যাটার জন্য 6 ঘন্টা 7 ঘন্টার পর আপনার আর ভালো লাগছে না টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। সো ডিজিজ ফ্রি লাইফ ইন্ডেক্সে আপনার হ্যাম্পার হচ্ছে, তো সেটা যখন হবে ইউ ডেফিনেটলি নিড ট্রিটমেন্ট। কিন্তু কোন ডাক্তারবাবুর পরামর্শ আমরা নেব ডক্টর চক্রবর্তী, কোন ফিল্ডের ডাক্তারবাবু? বেসিক্যালি এটা একটা সময় জেনারেল সার্জারির প্রসপেক্ট ছিল যে সার্জিক্যাল ডাক্তারবাবুরাই এই ট্রিটমেন্ট করতেন, বাট এখন আমাদের সমস্ত ক্ষেত্রে একটা স্পেশালাইজেশন সুপার স্পেশালাইজেশনের ব্যাপার রয়েছে। তো ফার্স্ট অফ অল যেটা বলার কথা, আপনি পা নিয়ে সমস্যায় ভুগছেন, আপনি আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর কাছে আগে যান, কারণ প্রথমে তার রোগটা ডায়াগনোসিস করার দরকার। ভেরিকোজ ভেন ডায়াগনোসিস যে কোনো ডাক্তারবাবুই করতে পারেন, জেনারেল ফিজিশিয়ানও করতে পারেন। এবার জানতে হবে কীভাবে। সাধারণত ডপলার একটা পরীক্ষা যেটা রক্তের গতিপ্রবাহকে আমাদের শিরায় এবং ধমনীতে দেখায়। তো যে কোনো ডাক্তারবাবু এই ডপলার পরীক্ষাটা করতে দিলে সেখান থেকে আমরা জানতে পারি যে এই রক্তটা আপনার পায়ে উল্টো দিক থেকে এসে জমছে কিনা। অতএব পা নিয়ে যদি আপনি কোনো সমস্যায় ভোগেন তখন আপনাকে যে কোনো নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যেতে হবে, তিনি যদি ডপলার পরীক্ষাটা করেন তাহলে এটা ধরা পড়বে। তো তিনি তারপর আপনাকে কোনো না কোনো সার্জেন্ট ডাক্তারবাবুর কাছে অবশ্যই পাঠাবেন। তো সেই সার্জেন্ট ডাক্তারবাবুরা এটার আগেকার দিনে সমস্ত সার্জেন্ট ডাক্তারবাবুরাই আমাদের স্ট্রিপিং অপারেশনটা করতেন। স্ট্রিপিং অপারেশনটা মানে যেটা কেটে শিরাটাকে বার করে দেওয়া, কিন্তু সেই অপারেশনটা করতে গিয়ে কাটাছেঁড়া করতে হতো, সেলাই লাগতো এবং তারপরও তার রেকারেন্সের চান্সটা অনেকটা বেশি হতো। তো এই জন্য স্ট্রিপিং অপারেশনটা এখন কমে গেছে, এখন সেটা করা হয় না। তো তারপর আমাদের মতো ভাস্কুলার সার্জনদের কাছে আপনি আসতে পারেন যারা এটার মিনিমাল ইনভেসিভ টেকনিকে এই রোগটাকে কিওর করার চেষ্টা করি, যারা ইভিআরএফ, ইভিএলএ বা গ্লু থেরাপি করি। আর এখন আমাদের হসপিটালের মতো আরও হসপিটাল আছে যারা শুধুমাত্র এই বিষয়টার ওপরই কাজ করছে, লাইক অ্যাভিস ভাস্কুলার হসপিটাল হায়দ্রাবাদ অ্যান্ড তার নতুন ব্রাঞ্চ কলকাতাতে। আমরা খালি ভেরিকোজ ভেন বা এই ধরনের ভেনাস ইস্যুগুলো নিয়েই কাজ করছি। এইখানে আমি একবার পজ করব আপনাকে, আমি কিন্তু লোকমুখে শুনেছি অ্যাভিস হসপিটাল ইজ দ্য বেস্ট when it comes to treating varicose veins. Please clarify. এক্স্যাক্টলি আমাদের অ্যাভিস ভাস্কুলার হসপিটালে হায়দ্রাবাদে কাজ শুরু হয়েছিল প্রায় 15-16 ইয়ার্স ব্যাক, যখন দিস ইভিএলএ, ইভিআরএফ এগুলো ইউএসএফডিএ গাইডলাইন অনুযায়ী ফার্স্ট ইন্ডিয়াতে প্রমোট হতে শুরু করে।
তো তখন থেকে দ্য অ্যাভিস ভাস্কুলার হায়দ্রাবাদ ডুইং দিস কাইন্ড অফ থিংস লাইক মানে ওন ওয়েতে নিজের মতো করে ইন্টারন্যাশনাল গাইডলাইন মেনটেন করে অ্যান্ড ইন্টারন্যাশনাল ইকুইপমেন্ট দিয়ে অল ইম্পোর্টেড ইকুইপমেন্ট দিয়ে এই ট্রিটমেন্টের যাত্রা শুরু হয়। অ্যান্ড এই লাস্ট এত বছরের মধ্যে উই আর হ্যাভিং 23 সেন্টার্স অল ওভার ইন্ডিয়া। তো লাস্ট 2 বছর ধরে কলকাতায় আমরা নিয়ে কাজ করছি। ফার্স্ট অফ অল হায়দ্রাবাদে আমাদের মেন সেন্টার, দ্যাট ইজ দ্য মাদার হসপিটাল। কলকাতায় একটা আছে? হ্যাঁ, কলকাতায় রয়েছে, ব্যাঙ্গালোর, চেন্নাই। ইনফ্যাক্ট আমার মনে হয় হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাইতে বাঙালি পপুলেশন কিন্তু বেশ ভালো। হিউজ। আর এরপরও পুনেতে অ্যান্ড ইন্দোর, অ্যান্ড দিস আর দ্য নিউ সেন্টার্স। সো লাইক ভারতবর্ষের সর্বত্রই আছে। হ্যাঁ, এবং সব জায়গাতে দে আর ভেরি কোঅপারেটিভ টু দ্য পেশেন্টস। তো যে কোনো জায়গায় যারা বাঙালি আছেন তারা যদি সেখানেও যোগাযোগ করেন তো খুব ভালো ট্রিটমেন্ট পাবেন, অ্যাটলিস্ট প্রপার ডায়াগনোসিস অ্যান্ড দ্য ওয়ে অফ কিওর ওখানে আপনাকে দেখুন শিওর দেখানো হবে। So Avis Vascular Hospital is your perfect destination, is your getaway destination if you have varicose veins problem.